বিকাশ রঞ্জন ভট্টাচার্য পেশায় আইনজীবী, একই সঙ্গে তার পরিচয় তিনি সিপিআইএমের নেতা। গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের এবং তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যেভাবে তৃণমূল স্তরে লড়াই করেছেন সিপিআইএম কর্মী সমর্থকেরা, একইভাবে কিন্তু আইনি লড়াই লড়েছিলেন তিনি নিজেও। সেই বিকাশ ভট্টাচার্য সম্প্রতি আদালতে দেবরাজ ও অদিতি মুন্সির হয়ে সওয়াল করেছেন। আর তারপরই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি সহ অন্যান্য দল ও তাঁর দলের কর্মীরা প্রত্যেকেই বিদ্ধ করেছেন তাকে। এই নিয়ে কি বলছেন বিকাশবাবু নিজে, কি বলছে অন্যান্য দল, সব দেখাবো, শোনাবো আপনাদের। দাদা, এই যে সাম্প্রতিক যে আপনার এই দেবরাজ এবং অদিতি মুন্সির হয়ে সওয়াল করা নিয়ে যে একটা বিতর্ক চলছে, সবাই বিভিন্ন নিজেদের মতামত রাখছেন, আপনি এই ব্যাপারটা কীভাবে ব্যাখ্যা করেন? আমার অবাক লাগে যে অধিকাংশ মানুষ বিষয় সম্পর্কে না জেনে অন্যের দ্বারা প্ররোচিত হয়ে অকারণ বিতর্কে জড়াচ্ছে। বিতর্কটা কি? আমি আইনজীবী হিসেবে একটা পরিষেবামূলক পেশায় যুক্ত, যেখানে যারা ন্যায় বিচার চাইবেন তারা তাদের পছন্দ মতো আইনজীবীর কাছে যাবেন। সেক্ষেত্রে আইনজীবীর কোনো স্বার্থ নেই। আমার লড়াই, যে লড়াইটা চলছে 2011 সাল পরবর্তী সময় থেকে, সেটা হচ্ছে এগেনস্ট ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ব্যক্তিগতভাবে তো হাজার লোকের হয়তো দেখা যাবে তার সম্পত্তি এবং আয়ের মধ্যে বৈষম্য আছে, তাদের পেছনে তো আমি ঘুরে বেড়াবো না। এই ইনস্টিটিউশনাল করাপশানটা তৃণমূল লালন পালন করেছে এবং অংশত বিজেপিও, কারা ঠিকমতো তদন্ত করেনি। তদন্তের জন্য আমাদের আদালতে আসতে হয়েছে, ইডিসিবিআইয়ের পেছনে দৌড়তে হয়েছে, সে বিতর্কে যাচ্ছি না। এক্ষেত্রে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন দুই প্রার্থী, একজন তৃণমূল, একজন বিজেপি। যিনি বিজেপি প্রার্থী তার অভিযোগ হচ্ছে তৃণমূলের প্রার্থী যে হলফনামা দিয়েছে সেটা অসত্য। অতএব তার বিরুদ্ধে তিনি নির্বাচনের আগেই কিন্তু থানায় ডায়েরি করেছেন, মানে অভিযোগ দায়ের করেছেন। তখন পুলিশ এটাকে কিন্তু এফআইআর রেজিস্টার করেনি। তার কারণ অভিযোগের মধ্যে পুলিশ কোনো কগনাইজেবল এভিডেন্স খুঁজে পায়নি। নির্বাচনে জেতার পর সেই পুলিশকে দিয়ে ওটা এফআইআর করে যিনি পরাজিত প্রার্থী এবং তারপর পরিবারের উপরে অভিযোগটা হচ্ছে আবার সে একই, তার ডিসপ্রপোর্শনেট ইনকাম। বিষয়টা হচ্ছে তাহলে ইলেকশন ডিক্লারেশনে যদি ফলস থাকে, সেটা যদি ক্রিমিনাল অফেন্স হয়, তাহলে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় অভিযুক্ত হয়ে যান ক্রিমিনাল অফেন্সে, তার বিরুদ্ধে অভিযোগ আছে। এগুলো ভিন্ন, যদি অপরাধ হয়ে থাকে ভিন্ন তদন্ত। যদি আয় বহির্ভূত সম্পত্তি হয়ে থাকে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইত্যাদি সমস্ত আইনে যেগুলো বলা আছে, সেক্ষেত্রে পুলিশকে দিয়ে এই ক্রিমিনাল অফেন্সে জড়াবার চেষ্টাটা আমার মনে হয়েছে আরেকটা সাংবিধানিক বা প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার। কিন্তু দাদা, এই বিষয়ে আরেকটা, যেটা মানে আপনাদের নিচুতলার কর্মীদের যে একটা মনক্ষুণ্ণতা, তারা বলছেন যে বিকাশ ভট্টাচার্য দুর্নীতির বিরুদ্ধে এতদিন লড়াই করেছেন, তিনি তাদের হয়ে লড়লেন যারা কিনা দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং আপনি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বললেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো ব্যক্তি সমষ্টিকে মিলিয়েই হয়, একাধিক ব্যক্তির সমষ্টির করেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে হয়। এবং যারা এই ক্ষেত্রে মক্কেল, তিনিও তো একই অভিযোগে। তিনি চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত আমি ধরে নিলাম। সেই মামলা কোথায়? এই মামলায় তো তাকে তো প্রকৃতপক্ষে আমার মনে হয়েছে যে আসল দুর্নীতির যে মামলা, তার থেকে খানিকটা সরিয়ে দেওয়ার পরিকল্পনা। প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে এই নয় যে 4-5 জন মিলে একসঙ্গে করলো। প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে যেখানে প্রশাসনকে সঙ্গে নিয়ে দুর্নীতি হয়েছে। তার হয়তো তিনি ওই দলের শরিক, তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হোক, তাকে ইডি সিবিআই হেফাজতে পাঠাক, বা তিনি যদি কারো ঘাড় ভেঙে টাকা নিয়ে থাকেন, সেটা ক্রিমিনাল অফেন্স হবে হোক, সেই সব অভিযোগ কোথায়? সুতরাং মুশকিল হচ্ছে কি, হুজুগে না বেতে ঠান্ডা মাথায় বিষয়টা দেখতে হয়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভার্সনটা শুনলাম। সিপিআইএম নেতা, প্রাক্তন রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এটাই হওয়া উচিত। মানবাধিকার, আইনি অধিকার, ন্যায়সঙ্গত লড়াইয়ের অধিকার প্রত্যেক মানুষকে গ্যারান্টি দিতে হবে। এক্ষেত্রে কোনো বাধা নেই। এক্ষেত্রে দাঁড়িয়ে একজন মানুষকে অকারণে পুলিশ হেফাজতে নেবে কি নেবে না, তার সঙ্গে তিনি দুর্নীতিমুক্ত, এটা ভাবার কোনো কারণ নেই। এটা যারা ভাবছেন দুর্ভাগ্যজনকভাবে তারা হয়তো আইন জানেন না, আইনি পরিষেবা জানেন না, সংবিধান সম্পর্কে তাদের সাধারণ নৈতিকতা তৈরি হয়নি, এই জন্যই বলছেন। দাদা, শেষ যেটা আপনার কাছ থেকে জানতে চাইব, অতীতে কখনো নাম করে কখনো নাম না করে আপনার
অভিযোগ ছিল যে এই যে বিভিন্ন দুর্নীতি, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, অন্যান্য বালি, কয়লা, গরু, এর পিছনে প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ দুই নেতৃত্ব তারা জড়িত। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয়, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, এই ধরনের কোনো মামলা, আয় বহির্ভূত যে এই সংক্রান্ত কোনো মামলায় তাঁরা আসেন আপনার কাছে আপনাকে আইনজীবী হিসেবে অ্যাপয়েন্ট করতে, সেক্ষেত্রে আপনার ভরসা কী হবে? সেটা দেখতে হবে কী অভিযোগ। তাদের কোনো তো ইনকামের সোর্স ছিল না। তাদের যদি দুর্নীতি হয় তো স্বভাবতই যে তারা প্রশাসনকে ব্যবহার করেছেন। অভিযোগটা দেখে তার ভিত্তিতে গুরুত্ব বিবেচনা করে করতে হবে। ওই কাল্পনিক তত্ত্ব খাড়া করে লাভ নেই। যে আপনাদের নিচুতলার কর্মীরা যারা মনে খারাপ লেগেছে যে আপনাদের নেতৃত্বে যারা আন্দোলন করছেন, লড়াই করছেন, প্রহৃত হচ্ছেন, মার খাচ্ছেন, বাড়ি ছাড়া থাকছেন, তাদের নেতা হয়তো পেশাগত দিক থেকে হলেও তৃণমূলের কারোর সাহায্য করছেন, তাদের জন্য কী বার্তা রাখবেন? প্রত্যেকটা সাধারণ কর্মীর কাছে মূল বক্তব্য হচ্ছে যে নিজের মস্তিষ্ককে কোথাও বাধা দেবেন না। যুক্তিসঙ্গতভাবে প্রত্যেক ঘটনা চিন্তা করবেন, বিশ্লেষণ করবেন। আপনার যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্যের দিকে যাচ্ছেন কিনা সেটা মাথায় রাখবেন। এটা সম্পূর্ণভাবে আমার মনে হয়েছে, কেউ কোনো কিছু মনে করবেন না, বিজেপি তৃণমূল যৌথভাবেই ব্যক্তি আক্রমণ আমাকে 2011 সাল থেকেই করছেন। সেটা করে তীব্রতা বাড়াবার চেষ্টা করেছেন এবং তাতে আমাদের বহু সমর্থক ভেসে গেছেন। এটাই আমার নিজের মনে হয়। দলের তরফ থেকে কোনো বার্তা এসছে আপনার কাছে? কোনো বুদ্ধিমান মানুষকে এ নিয়ে কখনো, বিবেচনা সম্পন্ন মানুষ কখনো এ নিয়ে বলতে পারেন? আমার তো মনে হয় না। দিনরাত মার্ক্সবাদী ও নীতি বলি কপচে আউড়ে মানে দুর্নীতি একদম প্রথম দিক সারির নাকি উনি লয়ার, উনি মামলা নিলেন কেন? বলতেই পারেন আইনজীবী মামলা নিতেই পারে, আমরাও নিতে পারি। আইনজীবী হিসাবে অনেক মামলা নিতে পারি, সেম ভাবে রিফিউজ করার রাইটও আমাদের আছে। আমার দলের স্বার্থে এগেনস্টে যায় সেরকম মামলা আমরা নিই না। ওসব বামেদের আবার স্বার্থ নীতি, এদের মানে কিছু বলার নেই। টাকা পেলে বাড়ির লোককেও বেঁচে দেবে এরা। না হলে সব্যসাচীও হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনিদের হয়ে মামলাটা করতো না, তারা বামপন্থী ছিল। রাজারহাট গোপালপুরে কম বামপন্থী লোকজন নেই যারা অত্যাচারিত হয়ে তৃণমূলের হাতে। অবশ্য এটাও বলা বেকার, যে বামেদের প্রার্থী ছিল সেও তো দেবরাজের ঘরের ছেলে। সে পার্টি অফিসে কম, দেবরাজের বাড়িতে বেশি বসে থাকে। তার যে প্ল্যানগুলো হয়, সাইনগুলো করে কে এলভিএস হিসাবে, একটু খোঁজ নেওয়া সেখানেও দরকার আছে। চিন্তা নেই, দুর্নীতির ফাইল খুলছে, একের পর এক কাউন্সিলর অ্যারেস্ট হচ্ছে, কাউন্সিলরের সাথে যেগুলো আছে সেগুলোও যাবে। তো এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে বিকাশবাবু নীতি, ফালতু নীতি বলি কপচায় কেন? আমি আইনজীবী, আমি নিতেই পারি, সবার মাথার ডাক্তার দেখাতে বলছে, সবাই কি ডাক্তার দেখাবে বিকাশবাবু আমি জানি না, তবে আপনার এই ফালতুকার নীতি আর বুলি কপচানো বন্ধ করা উচিত। আপনি বেসিক্যালি একটা ধান্দাবাজ লোক, পয়সা পেলে ইউ ক্যান ডু এনিথিং। তবে চিন্তা করবেন না, আপনাকে একটা সুখবর দিয়ে রাখি, বর্ণ পরিচয়ের ফাইলটাও খুলবে। আমরা বরাবর আমাদের দলের আইনজীবী এক নেতার বিরুদ্ধে, তিনি যখন কলকাতায় এসে বা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করতেন, আমরা তার বিরোধিতা করেছি। আর তখন বিকাশবাবুর দলের মানুষেরা, যারা নিজেদের মমতা বিরোধী বলে সোচ্চার, তারাও তার বিরোধিতা করেছিলেন, বলেছিলেন পেশা আবার কি। দলের সদস্য মানে দলের লাইন, দলের আবেগ, দলের মানসিকতা মেনে চলবে। আজকে সেই ঘুরে ফিরে ব্যাক টু স্কোয়ার ওয়ান। আজকে বিকাশবাবুর বলতে হচ্ছে পেশাগত কারণে, কারণ ওটা আমার পেশা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে পারি। তাহলে আমি আজকেই ভিডিওর মাধ্যমে আমি আমার যিনি নেতা, আইনজীবী নেতা, যিনি এসে পশ্চিমবঙ্গের তৎকালীন তৃণমূল সরকারের হয়ে সওয়াল করতেন, যার সমালোচনাও আমরা করেছি পাবলিক ডোমেনে, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হয়, কারণ তিনিও তো পেশাগতভাবে করেছিলেন। যদি আজকে বিকাশবাবুর মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সওয়াল করা সেটা একটা পেশার দিক, তাহলে অভিষেক মনু সিংভির ওটা পেশার দিক ছিল। তাহলে না কংগ্রেসীদের, না তৎকালীন কংগ্রেসীদের জোটসঙ্গী বামপন্থীদের অভিষেক মনু সিংভির সমালোচনা করার আর কোনো অবকাশ রইল না। এই ঘটনায় সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েছে সিপিএম। মানে দেবরাজ বা অদিতি, দেবরাজ একজন জনপ্রতিনিধি, অদিতি মুন্সি প্রাক্তন বিধায়ক, তাদের বিরুদ্ধে একটি মামলা,
সেই মামলায় সওয়াল করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাতে সমস্যা হয়েছে সিপিএমের। কোন সিপিএমের? যেই সিপিএমের এর আগে যখন অর্জুন সিং বা মুকুল রায়ের হয়ে মামলার সওয়াল করেছিলেন বিকাশ ভট্টাচার্য, সেই সময় তাদের সমস্যা হয়নি। মানে যারা এতদিন শ্রেণীর লড়াইয়ের কথা বলতো, যারা ক্লাস রাজনীতি করত, তারা শ্রেণীর লড়াই থেকে সরে গিয়ে বিচ্যুত হয়ে লড়াইটা শুধু তৃণমূলের বিরুদ্ধে করতে হবে। তো স্বাভাবিকভাবেই যারা নিজেরা ডিক্লাসড হয়েছে, তো তারা শ্রেণীর লড়াইতে কথা বলবেন না। তাই তাদের অর্জুন সিংয়ের বেলায় বা মুকুল রায়ের বেলায়, বরং সেক্ষেত্রে বলতে গেলে মুকুল রায়ের মামলাটা তো আরও খারাপ মামলা সেই অর্থে দেখতে গেলে, কারণ ওটা সরাসরি মানি লন্ডারিংয়ের মামলা ছিল। সেই মামলায় বিকাশবাবু যখন লড়েছেন, তখন কি ফেসবুকীয় সিপিএমের এই রুদালি আমরা দেখতে পেয়েছিলাম? পাইনি। এইটুকু বোঝা যাচ্ছে পশ্চিমবাংলার রাজনীতি তৃণমূল যতই হেরে যাক, আজও আবর্তিত হয় তৃণমূলকে কেন্দ্র করেই। তো যাই হোক, ভালো পরিবর্তিত পরিস্থিতিতে দেখুন, আমরা তো হেরে গিয়েছি, নির্বাচনের ফলে বিজেপি সরকার গড়েছে, কিন্তু আজও পশ্চিমবাংলার রাজনীতিতে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক নামটা বোধহয় তৃণমূল কংগ্রেসই। নিজের এই সিদ্ধান্তের পিছনে দারুণ যুক্তি সাজালেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। কিন্তু সিপিআইএম নেতা বিকাশ ভট্টাচার্য তার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করল কংগ্রেস, বিজেপি, এমনকি তৃণমূল কংগ্রেসও। সিপিআইএমের তরফ থেকে অবশ্য এই বিষয়ে কোনো মুখ খোলা হয়নি, যদিও আলিমুদ্দিন স্ট্রিটের খবর বিকাশ ভট্টাচার্যের এই সিদ্ধান্তে বেশ অস্বস্তিতে দল। বিশেষজ্ঞরা মনে করছেন বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় বিজেপি বিরোধী ভোট কিন্তু ক্রমশ ঝুঁকছিল সিপিএমের দিকে, যার প্রমাণ মিলেছে ফলতার পুনর্নির্বাচনের ফল প্রকাশেও। যেভাবে ক্রমশ নিজেদের চাকা লাইনে গড়ানো শুরু করেছিল সিপিএমের, তা কি বিকাশ ভট্টাচার্যের এই সিদ্ধান্তে বেলাইন হলো? উত্তর দেবে সময়। আপাতত সংবাদ প্রতিদিন.in-এর জন্য ক্যামেরায় সুমনের সঙ্গে আমি সোমনাথ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।